This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। নির্বাচন কমিশনের তলব দিল্লিতে রাজ্যের মুখ্য সচিব। নির্ধারিত সময়ের আগেই জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছে যান মনোজ পান্ত। ঠিক এরপরেই ভোট চুরির অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনের গার্ডওয়ালে পোস্টার কংগ্রেসের তরফ থেকে। যখন তিনি পৌঁছেছিলেন সেই মুহূর্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কখন পৌঁছেছিলেন? 5টায় তো ডাকা হয়েছিল, কখন পৌঁছেছিলেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, 4:29 পৌঁছন মনোজ পান্ত এবং 4:30 থেকেই তিনি একেবারে কমিশন অফিসের ভেতরে ছিলেন। বিকেল 5টা নাগাদ যে ছবি আমরা দেখতে পাই, হঠাৎ করেই যুব কংগ্রেসের তরফে কয়েকজন এই কমিশনের চৌহদ্দির বাইরে তারা উপস্থিত হন এবং একটি ফেস্টুন তারা টাঙিয়ে দেন, যে ফেস্টুনে হিন্দিতে লেখা ছিল, যার সারমর্ম বাংলায় দাঁড়ায় যে এখানে ভোট চুরির কাজ অত্যন্ত সফলভাবে করা হয়। এবং সেই পোস্টার সেখানে লাগিয়ে দিয়ে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে শুরু করে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের গেটে যে পুলিশ মোতায়েন ছিল সেই পুলিশ কর্মীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে তারা সেই পোস্টার ছিঁড়ে ফেলে দেয়। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যখন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে তলব করা হয়েছে, যখন তাকে ফুল বেঞ্চের সামনে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে, সেই সময় দিল্লির যুব কংগ্রেসের তরফ থেকে এখানে এসে ফেস্টুন লাগিয়ে ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানানো রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ কোনো রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা সেই প্রশ্নও কিন্তু রাজনৈতিক মহলে এই মুহূর্তে উঠে গিয়েছে। নজর থাকবে জ্যোতির্ময়, এবং তুমি যে বিষয়টা হাইলাইটস করলে, দেখা যাক প্রদেশ কংগ্রেসের নেতারা তারা বিষয়টা নিয়ে মুখ খোলেন কিনা, খুললেও কি ব্যাখ্যা দেন। একই সঙ্গে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আজকে 5টায় হাজিরা দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনে, কিন্তু তার আগেই তিনি নির্ধারিত সময়ের আগেই তিনি পৌঁছে যান। অন্যদিকে তিনি পৌঁছানোর পর 5:30 নাগাদ দিল্লির যুব কংগ্রেস নেতৃত্বরা তারা আসেন এবং এই পোস্টার ওখানে লাগিয়ে দিয়ে যান। দেখা যাক এই পোস্টার নিয়ে এ রাজ্যের কংগ্রেস নেতারা তারা মুখ খোলেন কিনা। ভারতের সংবিধানের আওতায় থেকে তো পশ্চিমবঙ্গের কাজ করা অবস্থা, উনি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে চলতে পারে না। সংবিধানের কথা শুনলে সংবিধান অনুসারে তাকে চলতে হবে। আর যদি চলতে না পারেন তাহলে এইভাবে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমলা দেবে। মাঝে মাঝে অবাধ্য ছেলে হয়ে যায়, ছেলেদের ধরে কানমলা দিতে হয়, নির্বাচন কমিশন সেই কানমলাই দিচ্ছে। আর আজকের বড় খবর নিঃসন্দেহে আর কোনো জল্পনা নয়, বাংলায় এসআইআর হচ্ছেই। বাংলায় শুরু হচ্ছে এসআইআর। ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কমিশন। বড় খবর নিঃসন্দেহে 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন এই কথা জানিয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির সময় জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কিভাবে পশ্চিমবঙ্গে এসআইআর চিঠি, প্রশ্ন তুললেন রাজ্যের আইনজীবী। নিঃসন্দেহে আজকের বড় খবর। এদিকে পাড়া সমাধান কর্মসূচিতে ভোটার কার্ড দেখে রেজিস্ট্রেশন কেন? এসআইআর এর লক্ষ্যেই কি এই উদ্যোগ? প্রশ্ন তুলে সরব হচ্ছে বিরোধীরা। ডিটেল বলি। কৃষ্ণনগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে শোরগোল পড়ে যায়। এর পিছনে শাসক দলের অভিসন্ধি আছে বলে দাবি করেছে বিরোধীরা। যদিও তৃণমূল কাউন্সিলর দাবি করছেন পরিচিতি দেখার জন্যই দেখা হচ্ছে ভোটার কার্ড। রাস্তার কথা বলতে এসেছি। এই বলেছে এই প্রমাণপত্রগুলো নিয়ে যেতে বলেছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এসব নিয়ে এসেছে। এই যে সব প্রমাণপত্র নিয়ে যেতে বলেছে। প্রমাণপত্র নিয়ে এসেছি তো, আধার কার্ড, ভোটার কার্ড আর হচ্ছে রেশন কার্ড, এই তো নিয়ে এসেছি। বললো ঠিক আছে, ওখানে সব কিছু দেখলো, ভোটার কার্ড দেখলো, দেখে ফোন নাম্বার নিল, নিয়ে বললো ঠিক আছে। এবার অফিসে বসে আছে তারাই দেখলো। তাহলে কি রাজ্য সরকার এসআরকে মেনে নিচ্ছে এবং রাজ্য সরকারও তলে তলে এসআর যাতে হয় সেটাই কি করছে? মুখে মোদী সরকারের বিরোধিতা করছে, বিজেপির বিরোধিতা করছে, কিন্তু একটা সময় এই মমতা ব্যানার্জি কিন্তু এসআরের পক্ষে ছিল যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন। যেটা সরকারি সিদ্ধান্ত হয়েছে সেটাই রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করছে, ঘুরিয়ে নাক দেখাচ্ছে। কিছুই না, এসআর হবে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে হবে। ভোটার লিস্টের নাম নিয়ে দেখাশোনা হচ্ছে, পশ্চিমবাংলা হচ্ছে, সব জায়গায় হবে। মমতা ব্যানার্জি মুখে এক কথা বলছে, পিছনে এক কাজ করছে।
ভোটার কার্ডটা আনতে বলছে এই কারণেই বুথটা বোঝার জন্যে, যে সে কোন বুথে ভোট দেয়। ধরুন আমাদের 3টে করে বুথের হচ্ছে 104, 105, 117। ভোটার কার্ড না আনলে বোঝা যাবে না সে কোন বুথের ভোটার, এই জন্যেই আনতে বলা। না এইসব কোনো একদমই এসআইআর এসব রেজিস্ট্রেশন করানোর জন্যে নয়, অনলি বুথটা বোঝার জন্যে। তাদেরকে ভোটার কার্ড নিয়ে এসে প্রথমে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। আমাদের কাছে তো সেরকমই নির্দেশ ছিল যে এপিক অর্থাৎ ভোটার কার্ড নিয়ে এসে তারা রেজিস্ট্রেশন করবেন। আমাদের ডিওরা এই যে দেখছেন ল্যাপটপ নিয়ে বসে আছে, আপাস পোর্টালে তাদের প্রথমে নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন করা হচ্ছে। তারপরে তারা তাদের সমস্যার কথা বলছেন আমাদের কাছে, হ্যাঁ, সেইগুলো আমরা লিপিবদ্ধ করছি। সেগুলো যেমন আমরা একটা চার্ট পেপারে লিখছি, সেই সঙ্গে বৈদ্যুতিন মাধ্যমে আপাস পোর্টালেও সেটা তুলে দেওয়া হবে। আমরা যতদূর জানি এসআইআর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এ তো শাসক বিরোধী দ্বন্দ্ব আপনারা দেখলেন, কিন্তু এই পাড়া সমাধান কর্মসূচিতে একাধিক দ্বন্দ্বের ছবি সামনে আসছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো, তবে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে উত্তর 24 পরগনায়। কাঁচরাপাড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি। শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কাঁচরাপাড়া। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর আজকে কন্যা সুরক্ষা যাত্রা ছিল, সেখানে উত্তেজনা ছড়ায়। 24 ঘন্টাতেই 180 ডিগ্রি ঘুরে গেল কোচবিহারে নিহত যুব তৃণমূল নেতার পরিবার। পুলিশে অনাস্থা প্রকাশ করে গতকাল সিবিআই তদন্ত দাবি করলেও আজ সিআইডি তদন্ত দাবি করলেন নিহত যুব তৃণমূল নেতার মা। পুলিশ ধরতে পারলো না, এটা পুলিশের ব্যর্থতা। সিবিআই আমাদের দরকার অবশ্যই হবে, সিবিআই আমাকে করতেই হবে। সিবিআই তদন্ত আমার একান্ত প্রয়োজন। রাজ্য পুলিশের উপর আমার ভরসা আছে, আমি সিআইডি তদন্ত চাই। আপনি কি এসপি কে দেখা করে এটাই বলবেন সিআইডি ব্যাপারে? হ্যাঁ, আমি তাই বলছি। এসপি তো বলছে যে তদন্ত চলছে, চলুক, তদন্তের মতো তদন্ত চলুক, সাইডটা নিতে আমি যাব। আপনারা তদন্তটা কিভাবে চাইছেন? আপনারা তদন্ত আমার রাজ্য পুলিশ যেভাবে করবে করুক। আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বিক্রি ও পশু পাচারের অভিযোগে তদন্ত শুরু করল কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 2 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা পড়বে।